আমরা প্রিভিয়াসলি বলে আসছি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর হবে, এবং আমি বলেছিলাম যে এটা প্রমাণটা আমরা দেখতে পারি। তো এখন আমি এই জিনিসটা প্রমাণ করব, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিপি এন্ড সিভি, এটা CO2 এর জন্য আসতে পারে। এখন আমরা মোলার আপেক্ষিক তাপ থেকে কি জানি? মোলার আপেক্ষিক তাপের ইয়ে থেকে, সূত্র থেকে আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিকিউপি। যখন কনস্ট্যান্ট প্রেসার থাকবে, যখন আমাদের প্রেসার মানটা কনস্ট্যান্ট থাকবে, সেই ক্ষেত্রে এন সিপি ডিটি। এখন আমার যদি প্রেসার কনস্ট্যান্ট না থেকে ভলিউমের মানটা কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে কি হবে? ডি কিউভি, জাস্ট পি এর জায়গায় ভি, অ্যান্ড দেন এন সিভি ইকুয়াল এন সিভি ডিটি ডিটি। এখন আমরা ক্লসিয়াসের সূত্র অনুযায়ী কি জানি? ক্লসিয়াসের সূত্র অনুযায়ী আমরা জানি যে ক্লসিয়াসের সূত্র বা থার্মোডাইনামিক্সের সূত্র থেকে আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন দেখেন, আমরা যদি আমরা স্থির আয়তনের জন্য কাজ করি বা ভি এর মানটা যদি কনস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ক্লসিয়াসের সূত্রটা আমরা একটু পরে রাখবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, যেহেতু আমি স্থির আয়তনের জন্য বা কনস্ট্যান্ট ভলিউমের জন্য কাজ করতেছি, তার মানে এখানে ডিকিউবি হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখেন, ডিকিউবি। এখন আমি, আচ্ছা, এখানে ডিভি না, ডিডব্লিউ হবে, ডিডব্লিউ ডিডব্লিউ ডিকিউবি ইকুয়াল টু ডিইউ। এখন আমরা ডিডব্লিউ এর মান প্রিভিয়াসলি কি দেখে আসছি? পি ডিভি, পি ইন্টু ডিভি, তাই না? সো পি ডিভি। কিন্তু আমি কিন্তু এখানে বলছি যে আমাদের ভি এর মানটা কনস্ট্যান্ট। যেহেতু ভি এর মানটা কনস্ট্যান্ট, তার মানে আমার এখানে ডিভি এর মানটা কনস্ট্যান্ট হবে বা জিরো আসবে পার্থক্যটা। তার মানে আমি কি লিখতে পারি? ডি কিউ ভি ইকুয়াল টু ডিইউ প্লাস জিরো। প্লাস জিরো এখন আমি আলাদা করে লিখলাম না, কারণ যেহেতু আমি ভি এর মানটা কনস্ট্যান্ট, তাই আমার ভি এর, যেহেতু আমাদের কনস্ট্যান্ট ভলিউমের জন্য কাজ করতেছি, তার মানে ডি ভি এর ভ্যালুটাও আমার জিরো আসবে। আর আলটিমেটলি পুরো পার্টটাই আমার জিরো আসবে, যেহেতু গুণ অবস্থায় আছে। সো আমার ডি কিউ ভি ইকুয়াল টু ডিইউ। এখন ডি কিউ ভি এর মানটা আমি কি জানি? ডি কিউ ভি এর মানটা আমি জানি যে ডিইউ, এখান থেকে একটু ডি কিউ ভি এর মানটা দেখি, তাহলে আমার কি আসবে? এন সিভি ডিটি। এখন আমি ডি ভি এর ডিইউ হবে, ডিইউ এর মানটা পেয়ে গেলাম স্থির আয়তনের ক্ষেত্রে। এখন আমি স্থির আয়তনের ক্ষেত্রে ডিইউ এর মানটা পেয়ে গেছি, এবং যেটার সাথে আমি সিভি এর সম্পর্ক পেয়ে গেলাম। এখন স্থির চাপের ক্ষেত্রে কি হবে? স্থির চাপের ক্ষেত্রে আমি কি জানি? ডি কিউপি ইকুয়াল টু ডিইউ। সেম ভাবে আমার ডিডব্লিউ হবে, এন্ড দেন ডিডব্লিউ এর মান কি জানি? পিডিভি। এখন এখানে তো আমার ভলিউমের মানটা জিরো আমি লিখতে পারতেছি না, তাই না? যেহেতু আমি এখন প্রেসারের কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন আমি যদি উভয় পক্ষকে ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে কি হয়? আমি যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখেন ডি বাই ডিটি দ্বারা গুণ করি, অথবা ডি বাই ডিটি, তাহলে এখানে থাকবে পিভি, অ্যান্ড দেন এখানে থাকতেছে আমার ডি বাই ডিটি এন আর টি। এখানে আমার এন এবং আর উভয় কনস্ট্যান্ট, এবং টি এর সাপেক্ষে যদি আমি ডিটি করি, তাহলে আমার আলটিমেটলি ওয়ান আসবে। আর এখানে কি হচ্ছে আমার? পিএম ডিপি। এখানে দেখেন, আমরা কিন্তু পি এর মানটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে কাজ করতেছি। তার মানে এখানে এই পি এর ভ্যালুটা অবভিয়াসলি কনস্ট্যান্ট হবে। এখানে এই পি এর ভ্যালুটা অবভিয়াসলি কনস্ট্যান্ট হবে। তাহলে আমি কি করতে পারি? পিটাকে সামনে আনতে পারি, এন্ড দেন আলটিমেটলি আমার আসে ডিভি ডিভাইডেড, আচ্ছা এটা টি হবে, ডিভাইডেড বাই ডিটি। তো আমার এখানে কি হচ্ছে? ডিভি ডিভাইডেড বাই ডিটি। তো এখানে আমার কি হইতেছে? এখানে এন এবং আর সামনে আসতেছে, এন্ড দেন ডিটি ডিভাইডেড বাই ডিটি। আলটিমেটলি আমার দুটা কাটাকাটি করে আমার এখানে ওয়ান আসতেছে। তো পি ডিভি, আমি যদি এই ডিটিটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমার কি হইতেছে? এন আর ডিটি। সো আলটিমেটলি আমি এখানে পি ডিভি এর ভ্যালুটা কি পেতেছি? এন আর ডিটি, তাই না? সো আমি এখানে এই ভ্যালুটা বসাই দিতে পারি। এখানে আমি ভ্যালুটা যদি বসাই দিই, ডি কিউপি ইকুয়াল টু ডিভি এর ভ্যালুটা কি আমরা বের করছিলাম? এনসিভি ডিটি, এনসিভি ডিটি। আর পিডিভি এর ভ্যালু মাত্র আমরা পেলাম, পিডিভি এর ভ্যালু পেলাম এন আর ডিটি, এন আর এক সেকেন্ড, ওকে, এন আর ডিটি। সো আমরা কিউপি এর ভ্যালুটা কি জানি? আমরা কিউপি এর ভ্যালুতে জানি যে ডি কিউ এন ডি ডি কিউপি এর ভ্যালুটা আসবে এন সিপি ডিটি ইকুয়াল টু, এখানে আমার কত ছিল? এন সিভি ডিটি। এখানে দেখেন, আমাদের কিন্তু প্রতিটা পার্টের সাথে আমার একটা ডিটি আছে। তো আমি কি করতে পারি? উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করতে পারি। যদি আমি ডিটি দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমার কি আসতেছে? সেক্ষেত্রে আমার ডিটি এবং এন দ্বারা ভাগ করতে পারি, যেহেতু আমার উভয় পক্ষে এন এবং ডিটি কমন আছে। সেক্ষেত্রে আমার কি আসতেছে? আলটিমেটলি সিপি
ইকুয়াল টু সিভি প্লাস আর। এখন আমি আমার মেইন কাজ শেষ হয়ে গেছে, আমার কাজ হচ্ছে সিপি মাইনাস সিভি বের করা। সো সিপি, আমি সিভিটাকে এই সাইডে নিয়ে এসেছি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন সিপি অ্যান্ড সিভি ফর অ্যান আইডিয়াল গ্যাস। এখন আমরা দেখবো ভ্যারিয়েশন ইন দ্য ভ্যালু অফ গামা। তো গামার ভ্যালুটার ক্ষেত্রে আমার কিছু কিছু ইয়ার উপর ডিপেন্ড করে একটা গ্যাস সেটা মনোটনিক হইতেছে নাকি মনো অ্যাটমিক হইতেছে নাকি ডায়াটমিক বা দ্বিপরমাণুর হইতেছে। যদি আমার মনো অ্যাটমিক হয়ে থাকে সেক্ষেত্রে আমার গামার ভ্যালুটা হবে গামা ইকুয়াল টু 1.67। যদি আমার একটা ডায়াটমিক হয়ে থাকে, যদি আমার ডায়ামেট্রিক হয়ে থাকে সেক্ষেত্রে আমার জিনিসটা হবে 1.40। আর যদি আমার সেটা বহু অনুমানু হয়ে থাকে বা পলি অ্যাটমিক হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার হবে গামা ইকুয়াল টু 1.33। এটা হচ্ছে গামার 3টা ভ্যালু। এটা ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যাথের জন্য যদি আপনাদের আসে সেক্ষেত্রে বলে দিতে পারে যে এরকম একটা মনোঅ্যাটমিক বা ডায়াটমিকের জন্য কিংবা ভ্যালুটা বলে থাকতে পারে, যেমন হিলিয়াম হচ্ছে মনোঅ্যাটমিক, আবার যদি কার্বন ডাই অক্সাইড বলি সেই ক্ষেত্রে সেটা ট্রাইঅ্যাটমিক বা পলিঅ্যাটমিকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনাকে গামার ওই সঠিক ভ্যালুটাকে ইউজ করতে হবে CO3-তে। এখন আমরা দেখব কার্নোট সাইকেল, এবং কার্নোট সাইকেলে যে 4টা স্টেজেস থাকে। তো কার্নোট সাইকেল জিনিসটা কি? কার্নোট সাইকেল হচ্ছে এমন একটা সাইকেলকে বুঝাইতেছে যেটা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ হয়। কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা আদর্শ ইঞ্জিনের মতন যেটাতে কোনো টাইপের ত্রুটি থাকে না, এবং এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এটা শুধুমাত্র একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিনের মতন, যেটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা ইউজ করে থাকি। তো এই ইঞ্জিনের 4টা সাইকেল থাকে। একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন, এ থেকে বি যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন। তারপর বি থেকে সি যেটা দেখতেছি সেটা হচ্ছে এডিয়াবেটিক এক্সপ্যানশন। তারপর এখান থেকে আবার সি থেকে ডিতে যে ইয়াটা দেখতেছি, সাইকেলটা দেখতেছি, সেটা হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন, এবং এখান থেকে এটা হচ্ছে ডি থেকে এ এডিয়াবেটিক কম্প্রেশন। সবগুলো আমরা ডিটেলসে জানবো। তো আইসোথার্মাল এক্সপ্যানশনের ক্ষেত্রে আমার প্রতিটা ইয়ার ক্ষেত্রে, স্টেজের ক্ষেত্রে, ধাপের ক্ষেত্রে কিছু পরিমাণ কাজ হয়। তো আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য আমরা দেখতেছি আইসোথার্মাল W1 ধরলাম। আর জিনিসটা হচ্ছে যে আইসোথার্মাল এক্সপ্যানশনের সময় আমাদের টি এর মানটা ইয়া থাকে, টি এখানে T1, এখানে আমরা T1 ধরে রাখছি আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য, এবং আইসোথার্মাল কম্প্রেশনের জন্য T2। তো সেক্ষেত্রে আমাদের মেইন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে, এখানে দেখেন লিমিট কত আমাদের, এখানে V1 থেকে V2 পর্যন্ত আছে না আইসোথার্মাল, এই পয়েন্ট থেকে বি পয়েন্ট, অর্থাৎ V1 থেকে V2। সো V1 V2, আর আমরা পি এর মানটা কি জানি, PdV। এখন এটাকে যদি আমরা ডেরিভেশন করি, যে ডেরিভেশনটা আপনাদেরকে দেখানো লাগবে না, সেই ডেরিভেশনটা আলটিমেটলি আমার আসবে RT ln V2, RT ln V2 ডিভাইডেড বাই V1। এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপেনশনের জন্য। এবং RT ln V2 বাই V1 এক মোলের জন্য যদি আপনার n সংখ্যক মোল থাকে তাহলে nRT ln V2 বাই V1। আর এটা হচ্ছে কোন যে এরিয়া থেকে আমরা A থেকে B এর জন্য বের করতেছি। সো আমার এরিয়াটা হবে AB, এখান থেকে আমার G আছে, এন্ড দেন G থেকে আপনার E তে, এন্ড দেন A। সো এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপেনশনের জন্য। সো এরিয়ার মানটা হবে A থেকে B তে আসতেছে। সো AB এন্ড দেন আমাদের যদি এখান থেকে চিন্তা করি ABGEA, বেসিক্যালি এতটুকু এরিয়ার জন্য, বেসিক্যালি এতটুকু এরিয়াটা হচ্ছে এর কাজের মানটা হবে। এতটুকু এরিয়ার মানটা যদি আমরা বের করতে পারি সেক্ষেত্রে আমি এই W1 এর মান পাবো ABGEA। এটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য। এবার হচ্ছে আমার এডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য, যেটা হচ্ছে আমার বি থেকে সি এর জন্য যে কাজটা হবে, এখান থেকে এখানে বি থেকে সি এর যে পরিমাণ কাজটা হবে সেটা আমরা বের করবো। সো সেক্ষেত্রে আমার হবে W2 ধরলাম আমি এখানে, W2, এন্ড এখানে দেখেন আমার কি হতেছে, V2 থেকে V3 তে আসতেছে। সো আমার লিমিট হবে কত, V2 থেকে V3, লিমিট ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে V2 থেকে V3। এগেইন আমি লিখতে পারি PdV। এখন এটাকে যদি আমরা ডেরিভেশন করি আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা আসবে, সেই এগেইন ডেরিভেশনটা আপনাদের দরকার নেই, আপনারা আসলে স্লাইড থেকে দেখে নিতে পারেন, বাট এটা আসার কথা না। সো আলটিমেটলি ভ্যালুটা আসবে আর গামা মাইনাস 1 এন্ড দেন T1 মাইনাস T2 যদি আপনার n সংখ্যক মোলের জন্য বলা হয় তাহলে এখানে একটা n গুণ হবে, বা একটা মোলের জন্য হলে এখন এটার এরিয়াটা কি হবে আপনি নিজেরা একবার ভাবেন। আমরা প্রিভিয়াসলি যখন আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য ছিলাম তখন A থেকে B, কিন্তু এখন আমরা কি করতেছি এডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য B থেকে C। সেই জন্য এটার এরিয়া হবে B থেকে C ফার্স্ট লিখবেন, এন্ড দেন এটার এই বরাবর কি আছে H, এন্ড দেন G, এন্ড দেন B, আবার B তে ফেরত আসবে, এন্ড দেন আবার B তে ফেরত আসবে, এন্ড দেন B থেকে আবার C তে। সো এরিয়াটা হবে BCH GBC। এরিয়াটা হবে এরিয়া
এরিয়া, ও বাই দ্য ওয়ে আমি বারবার এরিয়ার কথা বলতেছি, আপনাদের এরকমও হতে পারে যে ভ্যালুর মান দেওয়া নেই, সেক্ষেত্রে আপনার BCHG এর ইয়ার মানটা দেওয়া থাকতে পারে, বিন্দুর মানটা, সেক্ষেত্রে আপনাকে ইয়াটা ক্ষেত্রফলের মান বের করে আপনারা ইয়াটা করতে পারেন, ডাব্লিউ এর মানটা পাবেন। বিসি বিসি এই টাইপের ম্যাথ আসার কথা না, তবু আমি জাস্ট বেসিকটা বলে রাখলাম। BCH জিবি BCH না, হ্যাঁ BCH এটা হচ্ছে এডিয়াবেটিক এক্সপেনশনের জন্য। এখন আমার আইসোথার্মাল কম্প্রেশনের জন্য, আমার সেম ইকুয়েশন, জাস্ট পার্থক্য হচ্ছে আমার W1 এর, আচ্ছা আমি এখানে দিই, পার্থক্য হচ্ছে আমার এখানে একটা মাইনাস থাকবে, আর এটাকে আমি যদি W3 ধরি, তাহলে আমার ইন্টিগ্রেশন করলাম। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে, V3 থেকে V4 এ আসতেছে এবং T এর ভ্যালু T2, আমাদের T2, এবং এখানে V3 থেকে V4 এ আসতেছে। সো ফার্স্টে আমি লোয়ার লিমিটে লিখবো V3 V4, আর এখানে কি আসছে PDB, আর আলটিমেটলি আমি যদি এটাকে ডেরিভেশন করি, अगेन আমার আসবে NR, আচ্ছা n এর মানটা আপনাদের না দিলে হবে। n হচ্ছে যদি n সংখ্যক মোলের জন্য, আমরা এখানে জাস্ট একটা মোলের জন্য বের করতেছি, এন্ড আমার t এর মান দেখে আসি T2, এন্ড দেন লন যেটা আপনার নিচে আছে V3, সেটাকে আমরা উপরে লিখবো V3 এন্ড দেন V4। এটা হচ্ছে আমার W3 এর কাজের মান। এখন জিনিসটা হচ্ছে যে এই ক্ষেত্রে যখন আইসোথার্মাল কম্প্রেশনের যেই কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে সিস্টেমের মধ্যে বা যে কারণ হচ্ছে যে ইঞ্জিন আছে তার উপরে কাজ করা হইতেছে। তো কারণ ইঞ্জিনে এর উপরে কাজ করা হচ্ছে, সেই জন্য এখানে একটা মাইনাস আসবে, মাইনাস আর T2 লন V3/V4। এর কারণটা হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনের উপরে, মনে করেন এটা একটা কার্নোট ইঞ্জিন, এবং এই ইঞ্জিনের উপরে আমার কাজটা করা হচ্ছে, যার কারণে আমার এই কম্প্রেশন আইসোথার্মাল কম্প্রেশন স্টেজটা আসে, আর সেই জন্য এখানে একটা মাইনাস ইউজ করতে হবে। সো W3 ইকুয়ালস টু মাইনাস আর T2 লন V2। এখন এটা যদি এরিয়াটা বের করি সেক্ষেত্রে কি হবে, এখানে আমার সরি, এখানে আমার এরিয়াটা কি আসতেছে আপনি নিজেরাই বলতে পারবেন। আমার সি থেকে DV এর জন্য কাজ করতেছে। সো সি থেকে আমার ফার্স্টে এইচ এর দিকে আসবে, এইচ থেকে আমি এফ এর দিকে, এন্ড এফ থেকে আবার ডি, এন্ড দেন ডি থেকে সি। সো আমার আলটিমেটলি এরিয়াটা আসতেছে CH সরি, এরিয়ার মানটা আমি এটা পুরোটা লিখলাম না, CHF এটা হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশনের জন্য। এখন যদি আমি এডিয়াবেটিক কম্প্রেশনের জন্যটা দেখি, সেটার মান আমি ধরলাম W4 হবে, সেটার জন্য আমার কাজের মানটা আসবে W4, আর আমার লিমিটটা কি হবে, এর লিমিটটা কি হবে এবার, V4 থেকে আমার V1 এর দিকে আসতেছে, এখন V4 থেকে যেহেতু 1 এ, তার মানে আমার লোয়ার লিমিটটা হবে V4, আপার লিমিট আসবে V1, अगेन PDB, আর আমার নরমালি ডেরিভেশন করার পরে আমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে গামা মাইনাস ওয়ান, আর উপরে থাকবে আর, এন্ড দেন T1 মাইনাস T2, এখন দেখেন আবারও আমরা এখানে এডিয়াবেটিক কম্প্রেশনের কাজ করতেছি, অর্থাৎ এটার উপরে কাজ হইতেছে, সেই জন্য আমরা এখানে একটা মাইনাস বসাবো, সেখানে আমরা একটা মাইনাস বসাবো, মাইনাস আর গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2। এটা হচ্ছে আমাদের এডিয়াবেটিক কম্প্রেশনের জন্য, এবং এটা এরিয়াটা আই গেস আপনারা বুঝবেন, নরমালি জাস্ট যাবেন, আপনাদের এরিয়ার মানটা আসবে DFEAD। তো এটাই ছিল কার্নোটের চারটা সাইকেল। আপনাদের স্লাইডে দেখবেন যে একটু এক্সপ্লেনেশন টাইপের দেওয়া আছে, সেগুলো একটু পড়ে নিতে পারেন। যদি আসে সেই এক্সপ্লেনেশনটা দেওয়া ভালো, বাট মেইন ইকুয়েশন গুলো কিন্তু দিতে হবে যদি আপনাদের CO2 তে, এটা মেইনলি আসলে CO2 তেই আসবে। এখন আমরা দেখব ওয়ার্ক ডান বাই ইঞ্জিন পার সাইকেল। আচ্ছা, এখন আমাদের প্রতিটা সাইকেলের জন্য আমরা W1, W2, W3 এন্ড দেন W4, তো তাদের টোটাল কাজটা কত হবে, অবভিয়াসলি চারটা যোগফল W1 প্লাস W3। এখন দেখেন এখানে আমরা যদি এডিয়াবেটিকের ক্ষেত্রে আসি, এডিয়াবেটিকের ক্ষেত্রে কি হলো, W4 এর মান মাইনাস আর টি গামা মাইনাস ওয়ান। এখানে আমি তাহলে কি লিখতে পারি, W4 এতটুকু, যদি আমি এখানে যদি মাইনাসটাকে ইগনোর করি, জাস্ট এতটুকুতে কনসেন্ট্রেট করি, তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে আমার, এখানে দেখেন এডিয়াবেটিক এক্সপেনশনের মান, আর ইনটু আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ইনটু T1 মাইনাস T2। সো আমি এই ক্ষেত্রে কি লিখতে পারি, W4 ইকুয়াল টু মাইনাস W3। তাহলে আমি এখানে যদি W4 এবং W3 বসাই, আলটিমেটলি আমার কি আসতেছে, W1 আমার W4 এর জায়গায়, সরি এখানে W3 হবে না, এটা W2 হবে, এটা W2 হবে, W2। সো আমি যদি W2 এর এখানে W2 বসাইলাম, এন্ড দেন প্লাস W3 তার মতোই থাকলো, এন্ড W4 এর জায়গায় আমি এখানে বসালাম মাইনাস W2। সো W2 কাটা যায়, এন্ড দেন আলটিমেটলি আমার টোটাল কাজটা আসে W1 প্লাস W3। এটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান বাই
ইঞ্জিনের পার সাইকেল অনুযায়ী। এখন আপনারা একটু এই ইয়াতে কনসেন্ট্রেট করেন, পিকচারটা কনসেন্ট্রেট করেন। আমাদের যখন এক্সপ্যানশন হইতেছিল তখন আমাদের ইয়াটা কি ছিল? যখন এক্সপ্যানশন হইতেছিল তখন আমাদের এরিয়ার মানটা আমরা কি বলছিলাম? ফার্স্টে এবি এর জন্য এখান থেকে আসতেছে অ্যান্ড দেন এতটুকু ছিল আমার এরিয়াটা। এতটুকু ছিল এরিয়ার ডাটা এবং আইসোথার্মাল এক্সপেনশনের জন্য এটা, এবং এডিয়াবেটিক এক্সপেনশনের জন্য ছিল কতটুকু? এতটুকু। তো আমি যদি এই দুইটা এরিয়া যোগ করি তাহলে আমার আলটিমেটলি কতটুকু আসতেছে? আলটিমেটলি এরিয়াটা আমার এরকম আসতেছে। তাহলে আমার আলটিমেটলি এরিয়াটা আসবে তখন এবি, এবি, এ থেকে বি এন্ড দেন বি থেকে সি এন্ড দেন এইচ থেকে জি, বি এ বি সি এইচ জি দেন ই এন্ড দেন আবার এতে ফেরত আসতেছে। এবার আপনারা কম্প্রেশনের দিকে দেখেন। কম্প্রেশনের বেলায় এরিয়ার মানটা কিরকম হয়? কম্প্রেশনের বেলায় আমার এ থেকে ফার্স্টে আমার ডি তে আসতেছে, ডি থেকে দেন সি তে আসতেছে, সি থেকে আমার এইচ এ, এইচ থেকে জি, জি থেকে ই দেন ডাইরেক্ট এফ এন্ড দেন এতটুকু। সো আমি যদি কম্প্রেশন থেকে বিয়োগ করি, আমি যদি এতটুকু অংশ বিয়োগ করি এ ডি সি এইচ জি, বাট সি থেকে, হ্যাঁ এইচ থেকে ডাইরেক্ট ই লিখে দিলে হয়ে যাবে আই গেস এন্ড দেন এ। তাহলে আমার ভ্যালুটা কি আসতেছে? আমার এতটুকু হইতেছে এক্সপেনশনের মান এন্ড দেন এতটুকু হইতেছে কম্প্রেশনের জন্য। সো আমি যখন বিয়োগ করতেছি তো আমার আলটিমেটলি জিনিসটা কিন্তু শুধুমাত্র এতটুকু অংশটাই থাকতেছে। আমার শুধু এতটুকু অংশটার থাকতেছে। সেক্ষেত্রে আমার এরিয়াটা হবে এ বি, এ বি সি ডি এ। এটাই হইতেছে আমার পার সাইকেলের জন্য, কার্নোটের সাইকেলের জন্য আমাদের টোটাল এরিয়ার ভ্যালুটা। এটা হইতেছে কার্নোট সাইকেলের জন্য এবং এটা হইতেছে আমাদের ওয়ার্ক ডান বাই আর্নমিস সাইকেল। তো এটাই ছিল কার্নোট সাইকেলের। এখন আমরা আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে এনট্রপি। এখন এনট্রপি জিনিসটা কি? এখন আপনি যেই সিস্টেম নিয়ে কাজ করবেন বা মনে করেন আপনি কোনো একটা ল্যাবের মধ্যে কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছেন, সেই ল্যাবের মধ্যে আপনার যেই সিস্টেমটা থাকবে, ল্যাবের মধ্যে যেই সিচুয়েশনটা থাকবে বা এনভায়রনমেন্টটা থাকবে, সেই এনভায়রনমেন্টটাকে আমরা সিস্টেম বলবো। এখন কোনো একটা সিস্টেমের মধ্যে যেই পরিমাণ র্যান্ডমনেস থাকে বা খুবই আনপ্রেডিক্টেবল জিনিস থাকে, যত বেশি আনপ্রেডিক্টেবল জিনিস থাকে সেটার মেজারমেন্টটাকে আমরা এনট্রপি বলি। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং এটার একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। এবং এটা গাণিতিক সংজ্ঞা যদি আমরা বলি, এনট্রপির গাণিতিক সংজ্ঞা হচ্ছে কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপ বা তাপের পরিবর্তনের হারকে আমরা এনট্রপি বলা হয়। সো যেহেতু আমরা তাপমাত্রার সাপেক্ষে, তার মানে আমি এনট্রপির সংজ্ঞাটা কি বলতে পারি? তাপমাত্রার সাপেক্ষে মানে ডিভাইড বাই টি থাকবে, গৃহীত বা বর্জিত তাপ, তার মানে তাপের পরিবর্তনের মান হবে। সো এস ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে এনট্রপির সংজ্ঞা এবং এটা হচ্ছে জুল পার কেলভিন হবে, সরি এখানে জুল পার কেলভিন হবে। এটা হচ্ছে এনট্রপি। এখন আমাকে এনট্রপির কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এনট্রপি রিভার্সিবল প্রসেসে কিরকম হয়। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এনট্রপির মানটা কনস্ট্যান্ট থাকে। কেন কনস্ট্যান্ট থাকে সেটা আমরা জানবো এখন। এখন দেখেন, রিভার্সিবল প্রসেস বলতে আমার কি বোঝায়? একটা কার্নোট ইঞ্জিন কি হয়? রিভার্সিবল প্রসেস, যেটা আমি প্রিভিয়াসলি বলে আসছি। এবং কার্নোট ইঞ্জিনের মধ্যে আমার যে টোটাল এনট্রপির পরিবর্তন সেটা জিরো হবে। এই জিনিসটা একটু মাথায় রেখে সামনে কাজে আসবে। এখন দেখেন এবি পার্টের জন্য যদি আমি এনট্রপির মানটা বের করি, আমরা এনট্রপি সূত্র কি জানি? এনট্রপি সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ডিকিউ বাই জিরো, ডিকিউ বাই টি। সো এবি পার্টের জন্য আমার কি হইতেছে? আইসোথার্মাল এক্সপ্যানশন। তো আমি যদি এখানে টি এর মানটা ধরি T1, তাহলে আমার DS1 আসতেছে, বা এবি এর জন্য DS1টা আসতেছে কিউ ডিভাইডেড বাই T1, কিউ ডিভাইডেড বাই T1। এখন আমি যদি বিসি এর জন্য বের করি, বিসিটা কি ছিল? বিসিটা ছিল আমার এডিয়াবেটিক এক্সপ্যানশন। এখন এডিয়াবেটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে আমি বলছিলাম যে কিউ এর পরিবর্তনের মান জিরো হয়, কিউ এর পরিবর্তনের মানটা আমার জিরো হয়, তার মানে অবভিয়াসলি আমার বিসি এর জন্য আমার ভ্যালুটা আসবে জিরো। এখন আমি যদি ইয়ার জন্য বের করি, সিডি এর জন্য বের করি, সিডি হতেছে আমার এরিয়া, সরি আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশনের জন্য DS3 কি হবে? আমি ধরলাম এটার জন্য টি এর ভ্যালুটা T2, আমি ধরলাম এটার জন্য DS2, তাহলে DS ইকুয়াল টু কিউ বাই T2, কিউ বাই T2। অ্যাগেন আমার DS4 এর মান কি হবে? জিরো। কেন জিরো হবে? কারণ এটা হচ্ছে আমার এডিয়াবেটিকের ক্ষেত্রে কিউ এর ভ্যালু জিরো হয়, তার মানে এখানে DS4 এর ভ্যালুটাও জিরো হবে। কিউ এর ভ্যালু জিরো হলে জিরো বাই সামথিং অবভিয়াসলি জিরো। সো আমার আলটিমেটলি কি আসছে? DS1 প্লাস DS2 ইকুয়াল টু জিরো। আমি একটু আগে বলে আসছি যে কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমার যে টোটাল ইয়ের মানটা, এন্ট্রপির মানটা, সেটা জিরো আসবে। এখন DS1 এর ভ্যালুটা আমি কি পাইতেছি? DS1 এর ভ্যালুটা আমার ছিল কিউ বাই T1, কিউ বাই T1। আর DS2 এর জন্য আমার কি ছিল? কিউ বাই T2। আচ্ছা, এটা Q1 হবে অ্যাকচুয়ালি, যেহেতু এখানে এই প্রসেসের জন্য আমার Q1 হিট দেওয়া হইতেছে এন্ড দেন এখান থেকে Q2 দেওয়া হইতেছে Q2। আর হ্যাঁ,
যেহেতু এখানে আমি Q2টা আমার কম্প্রেশন হচ্ছে সেজন্য আমার এখানে একটা মাইনাস থাকবে মাইনাস Q2, সো Q1 ডিভাইডেড বাই মাইনাস Q2 অ্যান্ড দেন মাইনাস Q2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু 0। সো আলটিমেটলি আমার ভ্যালুটা কি আসতেছে যদি আমি এটাকে গুছিয়ে লিখি, আমি Q1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই T2। এটাই হচ্ছে আমার এনট্রপি ইন রিভার্সিবল প্রসেস অথবা কার্নোট সাইকেলের জন্য। এখন আমার ইরিভার্সিবল প্রসেসের জন্য দেখতে হবে। ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু এনট্রপির মানটা এরকম ইজি আসে না, সেক্ষেত্রে আমার কি হয়, এনট্রপির মানটা বৃদ্ধি পেতে থাকে। এখন আমরা দেখবো কিভাবে এটা বৃদ্ধি পায়। ওকে, মনে করেন আপনার কাছে এখানে একটা বস্তু আছে এ এবং আরেকটা বস্তু আছে বি। এই বস্তুটা এবং বি বস্তু আমরা একে অপরের সাথে সংস্পর্শে আছে এবং এই বস্তু T1, এই বস্তুর জন্য তাপমাত্রা T2 এবং আমরা T1 গ্রেটার দেন T2। যেহেতু এই বস্তুর তাপমাত্রার মান বেশি, তার মানে এই বস্তু থেকে কিউ এ প্রবাহিত হবে, তাপ প্রবাহ হয়ে T2 তে আসবে, অর্থাৎ এই বস্তু তাপ বর্জন করে T2 তে আসবে। এটা আমাদের জিরো লতে পড়ছিলাম যে দুটো বস্তুর মধ্যে এরকম সংস্পর্শে থাকলে তারা একটা সাম্য অবস্থায় আসে। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, Q1 এর ভ্যালু থেকে Q2 যতক্ষণ না পর্যন্ত ইকুইলিব্রিয়াম হয় ততক্ষণ পর্যন্ত Q1 থেকে এখানে তাপপ্রবাহ হতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি এই বস্তুর যদি আমি এনট্রপির মানটা বের করি, সেক্ষেত্রে কি হবে, ডিএস মানে যেহেতু এই বস্তুটা তাপ হারাইতেছে সেক্ষেত্রে এখানে একটা মাইনাস হবে, মাইনাস DQ ডিভাইডেড বাই ডিকিউ ডিভাইড বাই এখানে T1, সো T1। এবার বি বস্তুর ক্ষেত্রে দেখেন, বি বস্তুর ক্ষেত্রে আমার কি আসতেছে, DS2 equal to DQ divided by T2। এখন আমি যদি টোটাল এনট্রপির মানটা বের করি সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার আসবে DS1 প্লাস DS2। সেক্ষেত্রে কি হচ্ছে, DS ইকুয়াল টু DS1 প্লাস DS2। এখন দেখেন আমি যদি DS1 এর ভ্যালুটা বসাই, DS1 এর ভ্যালু আমার কি ছিল, DQ1, আচ্ছা DQ লিখেছি উভয় পক্ষে যদি আমার তাপ সাম্যাবস্থায় আসে সেক্ষেত্রে T1 মাইনাস T1, সরি মাইনাস না এখানে প্লাস হবে, T1 DQ ডিভাইডেড বাই D2, সরি T2। এখানে কিন্তু একটা মাইনাস ছিল, আমরা মাইনাসটা দিইনি এখানে, সো D1, সো DQ ডিভাইডেড বাই T2 মাইনাস DQ ডিভাইডেড বাই T1। এখন দেখেন আমরা জানি কি, এখানে T এর ভ্যালু যত বেশি হবে আমার এনট্রপির মানটা তত কম হবে, কারণ আমি এখানে কিছু ভাগ করতেছি। DS1 এর ভ্যালুটা তত কমবে যত আমার T এর ভ্যালুটা যত বেশি বাড়বে, তাই না? সো T এর ভ্যালু যত বেশি কমবে আমার DS এর মানটাও তত বেশি কমবে। কিন্তু আমি এখানে জানি যে T1 গ্রেটার দেন T2, তার মানে এখানে এতটুকু অংশের মধ্যে আমি কি বলতে পারি যে এইটার মানটা DQ বা T2 অর্থাৎ DS2 এর মান, এই DS2 এর মান DS1 এর থেকে DS2 এর মান গ্রেটার দেন DS1, কারণ আমার এখানে T2 এর মানটা কম, তার মানে আমার ওভারঅল ভাগের ভ্যালুটাও বেশি আসবে। সেক্ষেত্রে আমার DS2 গ্রেটার দেন DS1 গ্রেটার দেন 1, এবং আমরা এখান থেকেই বলতে পারি যে এনট্রপির মান ইরিভার্সিবল প্রসেসে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাইতেছে। তো এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের CO1 এবং CO2 সম্পর্কে যত কিছু জানা লাগবে। আশা করি আপনারা বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।